দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শায়ারকাস্ট চ্যানেলে। আপনারা জানেন আমি নিয়মিতভাবে সমসাময়িক বিষয়ে বিভিন্ন গবেষণা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং বিশ্লেষণ করার চেষ্টা করছি। আজকের আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। নতুন কি দেখতে চান সেসব বিষয়ে আমাকে আপনারা মতামত দিয়ে সহযোগিতা করতে পারেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাত্র শিবির। আপনারা জানেন যে ৫ই আগস্টের সরকার পতনের পর থেকে বিশেষ করে বাংলাদেশের জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবির যথেষ্ট সক্রিয়ভাবে তারা মাঠে আছে এবং কিছুদিন আগেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিজেকে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছেন এবং আ তার কিছুদিন পরেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদও নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই এস এম ফরহাদ কিন্তু ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন, অর্থাৎ ছাত্রলীগের কমিটিতেও তিনি ছিলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফিং করেন এবং এই ব্রিফিংটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে কয়েকটি কারণে। প্রথম কারণটি হলো যে আজকে সাংবাদিকরা তাকে ছাত্রলীগের কমিটিতে থাকার বিষয়ে প্রশ্ন করেছেন। উল্টো তিনি প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের কাছে যে কেন তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন এই বিষয়টি ছাত্রলীগকেই জিজ্ঞেস করতে বলেছেন। আমি আপনাদেরকে যদি বলি যে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেছেন যে ছাত্রলীগের কমিটিতে কিছু প্রক্রিয়া আছে। আমি কখনো সেসব প্রক্রিয়া অনুসরণ করিনি, কখনো সিভি জমা দেইনি। তবুও কেন আমাকে পদ দেওয়া হলো সে প্রশ্ন ছাত্রলীগকে করা উচিত। অর্থাৎ তিনি পাল্টা ছাত্রলীগকেই প্রশ্ন করতে বলছেন যে কেন তাকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এখানে একটা প্রশ্ন থাকে যে যখন ওনাকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছিল, তিনি কি তখন এটা ডিনাই করেছিলেন? তিনি কি মানা করেছিলেন যে, "না, আমি ছাত্রলীগে রাজনীতি আমি করব না বা ছাত্রলীগের আদর্শকে আমি বিশ্বাস করব না"? সেটা তো তিনি করেননি। যাই হোক বা করলেও তিনি সাংবাদিকদের সামনে এই কথাটা বলেছেন বলে আমার মনে হচ্ছে না। বা আমি কোনো সংবাদে এই বিষয়টি আমি দেখিনি। আরেকটি বিষয় হচ্ছে যে ছাত্রলীগে সম্পৃক্ত হওয়ার বিষয়ে বা ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সঙ্গে ওনার ছবি ছিল, সেই ছবি প্রসঙ্গেও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বিতর্ক সংসদের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে আমার ছবি দেখা গেছে। আমি কেবল আয়োজক হিসেবে ছিলাম। অর্থাৎ তিনি ওতপ্রোতভাবে ছাত্রলীগের সঙ্গে জড়িত না, সেটা তিনি প্রমাণের চেষ্টা করেছেন। আমার কাছে যেই বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে তিনি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে যথেষ্ট ইতিবাচকভাবে দেখেন। এটা খুবই ইন্টারেস্টিং তথ্য উনি দিয়েছেন। উনি বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে আমাদের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে এবং তিনি বলেছেন যে জরিপ করলে ছাত্র শিবিরের বিষয়ে ৯০% ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন। অর্থাৎ তিনি মনে করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র, ছাত্র শিবির সম্পর্কে যথেষ্ট ইতিবাচক মনোভাব পোষণ করেন। এখন ছাত্রলীগ নিয়ে আমরা জানি যে প্রচুর সমালোচনা আছে এবং আ অনেক সময় তো এটাকে বলাই হয় যে রক্কাটা শিবির। অর্থাৎ তারা তাদের যেই নাশকতার অতীত ইতিহাস, সেই অতীত ইতিহাসের কারণে তারা কিন্তু যথেষ্ট বিতর্কিত। এবং ২০০৯ থেকে আমি বলব যে ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামী তারা রাজনীতির ময়দানে যথেষ্ট কোণঠাসা ছিল এবং ছাত্র শিবির তো দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতিই করতে পারেনি। প্রকাশ্যে নিজেদের পরিচয়ও দিতে পারেনি। যার কারণে হয়তো তারা অন্য দলের ভেতরে ঢুকে তারা তাদের কার্যক্রম গোপনে চালিয়ে গেছে। এখন একটি প্রসঙ্গ আজকে এস এম ফরহাদ সংবাদ মাধ্যমে বলেছেন যে ছাত্রলীগের বিষয়ে আপনারা গুগলে সার্চ করে দেখেন যে রক কাটা হিসেবে ছাত্র শিবির নয় ছাত্রলীগের লোকজনকেই আপনারা দেখতে পাবেন। আমি যদি এস এম ফরহাদ তিনি রক কাটার যে অভিযোগ ছাত্র শিবিরের বিরুদ্ধে সেই বিষয়ে উনি বলেছেন যে সে বিষয়ে কোনো নথি নেই, বরং গুগল সার্চ করলে রক কাটার সব অপরাধ ছাত্রলীগের নামে পাওয়া যাবে। অর্থাৎ আ আমার যেটা মনে হয় যে উনারা তো নিশ্চয়ই এস এম ফরহাদরা নিশ্চয়ই অনেক ছোট। উনারা
ছাত্র শিবিরকে সক্রিয়ভাবে রাজনীতি করতে ওনারা দেখতে পাননি। এটা খুবই স্বাভাবিক যেহেতু ২০০৮-৯ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ই না সারা বাংলাদেশেই মোটামুটি ছাত্র শিবির কোণঠাসা অবস্থায় ছিল। অনেকটা অঘোষিতভাবেই তারা নিষিদ্ধ ছিল। কিন্তু ৮০ দশকে, ৯০ দশকে এমনকি ২০০৬-৭ পর্যন্ত কেউ যদি পুরনো পত্রিকা একটু ঘাঁটেন আপনারা দেখতে পাবেন যে ছাত্র শিবির কিভাবে আ তাদের কার্যক্রম পরিচালনা করত। একদমই উড়িয়ে দেওয়ার বিষয় নয়। Google এ পাওয়ার বিষয়ে আমি একটি মন্তব্য করতে চাই যে হ্যাঁ, ছাত্রলীগ গত ১৪ বছর ধরে ক্ষমতায় ছিল এবং গত ১৪ বছর ধরে আমি যদি বলি অনলাইন রিসোর্স এখন তো অনেক রিচ আ অনেক নথিপত্র অনলাইনে পাওয়া যায়। ১৪ বছরে ছাত্রলীগের নথিপত্রই বেশি পাওয়া যাবে। কারণ তারাই ক্ষমতায় ছিল। এটা খুবই স্বাভাবিক। তাদের অপরাধ কর্মই বেশি। তারাও যে খুব ভালো অবশ্যই আমি সেটা দাবি করব না। প্রচন্ড পরিমাণ তারা নিপীড়ন চালিয়েছে সাধারণ ছাত্রদের উপর অন্যান্য যে রাজনৈতিক মতাদর্শের সংগঠনগুলো আছে, অঙ্গ সংগঠনগুলো আছে, প্রত্যেকের উপরেই তারা ছাত্রলীগ নিপীড়ন চালিয়েছে এবং অনেকটা পুলিশিং কায়দায় তারাই নিজেদেরকে পুলিশ মনে করেছে। বিষয়টা এমন ছিল। হল দখল, টেন্ডারবাজি এগুলো তো আছেই। কিন্তু ছাত্র শিবির সম্পর্কে Google সার্চে পাওয়া যাবে না। এটার কারণই হচ্ছে ১৪ বছর ধরে তো মানুষ এই বিষয়টা হয়তো ভুলেই গিয়েছিল। ছাত্র শিবির অনেকটা হারিয়েই গিয়েছিল। এখন আবার যেহেতু সক্রিয় হয়েছে, নিশ্চয়ই এসব বিষয় আমরা সামনে আরো জানতে পারব। যাই হোক আজকে আপনাদের সামনে এই বিষয়টিই তুলে ধরার আ চেষ্টা আমি করেছি যে ছাত্র শিবির ৮০ দশকে ৯০ দশকে যে ধরনের রাজনীতি করেছে, সেই ধরনের রাজনীতির নথি আমাদের পুরনো পত্রিকাগুলো ঘাঁটলেই আমরা পাবো যে একদম নথি নাই। বিষয়টা তা না। প্রচুর লেখালেখি হয়েছে এসব নিয়ে, প্রচুর সংবাদ হয়েছে। আমি বহু আগে একটি ধারাবাহিক প্রতিবেদনও দেখেছি। 'শিবিরনামা' নামে একটি ধারাবাহিক প্রতিবেদনও কিন্তু আমি দেখেছি। অনেক বছর আগে সেটা। সেটা সম্ভবত আ উম ২০১০-১১ র দিকে এরকম হয়েছে। সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনের আর্কাইভ আরো মজবুত হওয়া প্রয়োজন। যাতে করে নতুন প্রজন্ম এসে তাদের অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে কর্মকাণ্ড সেগুলো যেন দেখতে পায় সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো